2002 সালে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এমন এক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল যে ম্যাচে বোলিং করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন সচিন রমেশ তেন্ডুলকার। অন্যদিকে দাদা সৌরভ গাঙ্গুলি তেন্ডুলকারকে মাঠের মধ্যে আহত হতে দেখে সেদিন মাঠের মধ্যে আম্পায়ারের সঙ্গে এমন এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন যা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল তামাম ক্রিকেট বিশ্ব। বন্ধুরা, সৌরভ সেদিন এতটাই এগ্রেসিভ ছিলেন যে তাকে দেখে ভয় পেয়ে লঙ্কান ক্রিকেটাররা মাঠ থেকে পালিয়ে যেতে চাইছিলেন এবং শেষমেশ এই ম্যাচের সমাপ্তিটা এমনভাবে হয়েছিল যা সম্ভবত স্বপ্নেও কোনো ক্রিকেট সমর্থক কল্পনা করতে পারেননি। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি আর সৌম্য অনফিল্ড ক্লাসিক ক্রিকেট স্টোরিতে আজ আমরা শুনতে চলেছি সেই ঐতিহাসিক ম্যাচের কাহিনী। সৌরভের বাঙালি অস্মিতার আগুনে যে ম্যাচে দগ্ধ হয়ে গিয়েছিল পুরো লঙ্কান ক্রিকেট দল। বন্ধুরা, 2002 সালে ভারত এবং লঙ্কার মধ্যে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। এই ম্যাচে লঙ্কান অধিনায়ক সনাত জয়সূরিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও ভারতীয় বোলার জাহির খান প্রথম ওভারেই বোলিং করতে এসে লঙ্কান অধিনায়ক সনাত জয়সূরিয়াকে ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়ে টসে জিতে লঙ্কান অধিনায়কের ব্যাটিং করার সিদ্ধান্তকে জোরালো একটা ধাক্কা দিয়েছিলেন। বন্ধুরা, জয়সূরিয়া সেদিন কোনো রান না করেই 0 রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন এবং ভারতীয় ক্রিকেট দলের জন্য এটা অনেক বড় একটা বুস্ট আপ মোমেন্ট উপহার দিয়েছিল। কারণ সেই যুগে বলা হতো যে জয়সূরিয়া যদি কোনোভাবে 10টা ওভার খেলে ফেলেন তাহলে প্রতিপক্ষ দলের থেকে লঙ্কান ক্রিকেট দল ওই ম্যাচটিকে ইজিলি খুব সহজেই বের করে নিতে পারত। জয়সূরিয়ার পরে লঙ্কান দলের হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন মারবান আতাপাত্তু, কিন্তু জাহির খান সেদিন যেন কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আগুন ঝরানোর জন্যই মাঠে বোলিং করতে নেমেছিলেন। অন্যদিকে কুমার সাঙ্গাকারা ইনিংসের দ্বিতীয় ওভারে আগারকারের বলে একটা অসাধারণ 4 মেরে লঙ্কান ক্রিকেট দলকে ইনিংসের প্রথম বাউন্ডারিটি উপহার দিলেন। লঙ্কান ক্রিকেট দল পরিষ্কার একটা স্ট্র্যাটেজি মেনটেন করছিল, জাহির খানকে দেখে খেলতে হবে এবং অজিত আগারকারের বিপক্ষে আক্রমণ করতে হবে। কিন্তু সপ্তম ওভারে বোলিং করতে এসে জাহির খান একটা অবিশ্বাস্য নো বল করলেন এবং কুমার সাঙ্গাকারা ওই বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে খানিকটা আত্মবিশ্বাস নিজের উপরে ফিরিয়ে আন। কিন্তু এর পরের ওভারেই অজিত আগারকার ভারতীয় ক্রিকেট দলের জন্য আরও একটি কাঙ্ক্ষিত সাফল্য এনে দিলেন। মারবার আতাপাত্তুকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন অজিত আগারকার। লঙ্কান ক্রিকেট দল 2 নম্বর উইকেটটা হারালো। বন্ধুরা, ম্যাচ ততক্ষণ পর্যন্ত ঠিকঠাকই চলছিল, কিন্তু এর কিছুক্ষণ পরেই এমন একটা ঘটনা ঘটতে চলেছিল যা ক্রিকেট ইতিহাসে একটা ঐতিহাসিক চিরস্মরণীয় একটি ঘটনা হিসেবে সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেটের ক্যানভাসে অন্য একটা মাত্রা দিয়েছিল। বন্ধুরা, মারবান আতাপাত্তুর পরে লঙ্কান ক্রিকেট দলকে ভরসা দিতে কুমার সাঙ্গাকারার সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামলেন লঙ্কান ক্রিকেট দলের সবথেকে নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান অরবিন্দ ডিসিলভা। আর মাঠে নেমেই অরবিন্দ ডিসিলভা অসাধারণ কিছু আক্রমণাত্মক শট খেলতে শুরু করলেন। 10ম ওভারে অজিত আগারকারের বিপক্ষে 1 ওভারে 23 রান সংগ্রহ করলেন অরবিন্দ ডিসিলভা। আগারকারের প্রথম এবং দ্বিতীয় বলটিকে সীমানার বাইরে পাঠালেন অরবিন্দ ডিসিলভা। এরপর 4 নম্বর বলটিকে আরও একবার সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ডিসিলভা। তারপর পঞ্চম এবং ষষ্ঠ বলটিকে আরও একবার সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে ওই ওভার থেকে মোট 23 রান সংগ্রহ করে নিলেন অরবিন্দ ডিসিলভা। বন্ধুরা, অরবিন্দ ডিসিলভা মাঠে আসার পরেই হঠাৎ করে শ্রীলঙ্কার রান তোলার গতি একদম উল্কার গতিবেগ নিয়ে ছুটতে শুরু করলো। অন্যদিকে অরবিন্দ ডিসিলভাকে এগ্রেসিভ হতে দেখে তার পার্টনার কুমার সাঙ্গাকারা তিনিও এই সময় বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলতে শুরু করলেন। কিন্তু অরবিন্দ ডিসিলভা যখন ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ঠিক তখনই অনিল কুম্বলের বলে বড় শট মারতে গিয়ে ভারতীয় ফিল্ডসম্যানদের হাতে তালুবন্দী হলেন অরবিন্দ ডিসিলভা। যদিও কুইক ট্রানজিশনে 27 রানের একটা মূল্যবান ইনিংস ততক্ষণে খেলে ফেলেছিলেন অরবিন্দ ডিসিলভা। এরপর সাঙ্গাকারার সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামলেন মাহেলা জয়াবর্ধনে। কিন্তু জয়াবর্ধনে এবং সাঙ্গাকারার এই জুটি মাঠে বেশিক্ষণ থিতু হতে পারেনি। জয়াবর্ধনে এবং সাঙ্গাকারার মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন কুমার সাঙ্গাকারা। লঙ্কান দলের স্কোর তখন 16.3 ওভারে 4 উইকেটের বিনিময়ে 71 রান। আর লঙ্কার এই চরম সংকটের মুহূর্তে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামেন লঙ্কান ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল একজন অলরাউন্ডার রাসেল আর্নল্ড। 4 উইকেট হারিয়ে লঙ্কান ক্রিকেট দল তখন রীতিমতো খাদের কিনারায় দাঁড়িয়েছিল। তাই মাহেলা জয়াবর্ধনে এবং রাসেল আর্নল্ড দুজনেই ভারতীয় বোলারদের একেবারে দেখে শুনে খেলছিলেন, যার ফলে লঙ্কান ক্রিকেট দল উইকেট হারাচ্ছিল না ঠিকই,
কিন্তু তাদের রান তোলার গতি যথেষ্টই ধীর গতি হয়ে গিয়েছিল। 30 ওভারের খেলা শেষে লঙ্কান দলের স্কোর ছিল 4 উইকেটের বিনিময়ে 112 রান। অর্থাৎ লঙ্কান ক্রিকেট দল একদম কচ্ছপের গতি নিয়ে এই ম্যাচে রান সংগ্রহ করছিল। বন্ধুরা, এই সময় লঙ্কান দলের রানের গতি বাড়ানোর জন্য খানিকটা এগ্রেসিভ ব্যাটিং শুরু করলেন মহেলা জয়াবর্ধনে। ইতিমধ্যেই রাসেল আর্নল্ড এবং জয়াবর্ধনের মধ্যে 50 রানের একটা পার্টনারশিপ বিল্ড আপ হয়ে গিয়েছিল। দুজনেই অনেকটা সময় ক্রিজে টিকে ছিলেন, যার ফলে ভারতীয় বোলারদের বিপক্ষে আক্রমণ করাটা জয়াবর্ধনের পক্ষে অনেকটাই সহজতর হয়ে গিয়েছিল। এরই মাঝে মাহেলা জয়াবর্ধনে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে একটা অনবদ্য ঐতিহাসিক হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন। 40 ওভার শেষে লঙ্কান দলের স্কোর ছিল 4 উইকেটের বিনিময়ে 152 রান। আর বন্ধুরা, ঠিক এই সময় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এমন একটা ঘটনা ঘটল যা ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর হয়ে থাকবে। বন্ধুরা, এই সময় রাসেল আর্নল্ড একটা শট খেলেন এবং রান কমপ্লিট করার সময় তিনি ক্রিজের উপর দিয়ে ডেঞ্জার জোনের উপর দিয়ে দৌড়তে শুরু করেন। যেহেতু ভারতীয় দল পরে ব্যাট করবে, তাই রাহুল দ্রাবিড় এগিয়ে এসে রাসেল আর্নল্ডকে ক্রিজের উপর দিয়ে দৌড়তে মানা করেন, নিষেধ করেন। কিন্তু প্রত্যুত্তরে রাসেল আর্নল্ড রাহুল দ্রাবিড়কে মাঠের মধ্যেই গালি দিতে শুরু করেন। কাছেই দাঁড়িয়েছিলেন দাদা সৌরভ গাঙ্গুলি। তিনি এটা শোনার সঙ্গে সঙ্গেই রাসেলের উপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন এবং রাসেল আর্নল্ডকে প্রকাশ্যেই মাঠের মধ্যে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়ে ফেলেন আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। দুজনের মধ্যে ঝগড়া ক্রমাগত বেড়েই চলছিল এবং পরিস্থিতির গভীরতা উপলব্ধি করে আম্পায়ার সৌরভ গাঙ্গুলি এবং রাসেল আর্নল্ডের মাঝে এসে ঝগড়া থামানোর নিষ্পত্তির চেষ্টা করছিলেন। আম্পায়ার দাদা সৌরভকে বোঝাতে এলে দাদা আম্পায়ারকেই ধমক দিয়ে বলেন যে তিনি যেন রাসেল আর্নল্ডকে গিয়ে বলে আসেন ও যেন ক্রিজের উপর দিয়ে না দৌড়য়। বন্ধুরা, সৌরভের এইরকম এগ্রেসিভ অ্যাটিটিউড ক্রিকেট মাঠে খুব একটা দেখতে পাওয়া যেত না এবং সৌরভকে দেখে রাসেল আর্নল্ড এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর বোলিং করতে আসেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং সচিনের বলে খেলতে গিয়ে একটি ক্যাচ তোলেন লঙ্কান ব্যাটাররা এবং ওই ক্যাচটি ধরতে গিয়ে ভীষণভাবে মাঠের মধ্যে আহত হন সচিন রমেশ তেন্ডুলকর। মাটিতে আছড়ে পড়েন তেন্ডুলকর এবং তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তবে পেটে অসহ্য যন্ত্রণা নিয়েও মাঠের মধ্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তেন্ডুলকর। বন্ধুরা, এই ম্যাচটি এমন একটি উত্তেজক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল যে কোনোভাবেই তেন্ডুলকর মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। অন্যদিকে রাসেলের সঙ্গে দাদা সৌরভ গাঙ্গুলির এই ঝগড়ার ফলে পুরো ভারতীয় দল একদম চার্জড আপ হয়ে গিয়েছিল। ভারতীয় ফিল্ডসম্যানদের, ভারতীয় বোলারদের বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই পরিবর্তিত হয়ে গিয়েছিল। প্রতিটি ভারতীয় বোলার নিজেদের জান প্রাণ লড়িয়ে দিয়ে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে লড়ছিলেন, যার ফলে লঙ্কান ক্রিকেট দল এক রান নেওয়ার জন্য ভীষণভাবে লড়াই করছিলেন প্রেমদাসা স্টেডিয়ামে। 43তম ওভারে মাহেলা জয়াবর্ধনে তেন্ডুলকরের বলে পরপর দুটো 4 মেরে 100 রানের পার্টনারশিপ কমপ্লিট করেন রাসেলের সঙ্গে। শেষের দিকটাতে রানের গতি বাড়ানোর জন্য ভীষণভাবে চেষ্টা করছিলেন রাসেল এবং জয়াবর্ধনে, যার ফলে নিয়মিতই প্রত্যেক ওভার থেকে 1-2 করে বাউন্ডারি পাচ্ছিল লঙ্কান ক্রিকেট দল। তবে ঠিক এই সময় দাদা সৌরভ গাঙ্গুলির হাতে ক্যাচবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরলেন মহেলা জয়াবর্ধনে। 77 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে গেলেন মহেলা জয়াবর্ধনে এবং তার জায়গায় লঙ্কার হয়ে নতুন ব্যাটসম্যান অপুল চন্দনা মাঠে নামলেন। কিন্তু হরভজনের বলে মোহাম্মদ কাইব চিতাবাঘের মতো দৌড়ে এসে একটা অসাধারণ ক্যাচ তালুবন্দি করে লঙ্কান দলের আরও একটি উইকেটের পতন ঘটিয়ে দিলেন। বন্ধুরা, মোহাম্মদ কাইব ওই সময় ভারতীয় ক্রিকেটের এমন একজন ফিল্ডার ছিলেন যিনি মাঠে ফিল্ডিং করতে নামলেই একার প্রচেষ্টাতেই প্রতিপক্ষ দলের 20-30 রান আটকে দিতে পারতেন। এতটাই দুর্ধর্ষ ফিল্ডসম্যান ছিলেন আমাদের মোহাম্মদ কাইব। তবে লঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড তখনও পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন এবং একাই সিঙ্গেল হ্যান্ডেডলি লঙ্কান ক্রিকেট দলকে একটা ভদ্রস্থ স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। দেখতে দেখতে লঙ্কান ক্রিকেট দল 200 রানের গণ্ডি পেরিয়ে গেল এবং চামিন্ডা ভাস, যিনি মূলত একজন বোলার ছিলেন, তিনিও শেষের দিকটাতে এসে দুর্ধর্ষভাবে একের পর এক 4 মারতে শুরু করলেন। তবে জাহির খান শেষ ওভারে বোলিং করতে এসে চামিন্ডা ভাসকেও আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। অন্যদিকে রাসেল আর্নল্ড 49 রান করে অপরাজিত থাকলেন। ইনিংসের একদম শেষ ওভারে জাহির খানের বলে রাসেল আর্নল্ড আরও একটি 4 মেরে লঙ্কান দলের স্কোর 50 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 222 রানে পৌঁছে দিলেন।
দ্বিতীয় ইনিংসে ভারতকে জিততে হলে 223 রান করতে হবে, এই রকম একটা ইকুয়েশন সামনে ছিল ভারতীয় দলের। তবে যেহেতু খেলাটা হচ্ছিল লঙ্কার মাটিতে এবং লঙ্কান ক্রিকেট দলে চামিন্ডা ভাস, মুতাইয়া মুরালীধরন, সনৎ জয়সূরিয়ার মতো অসাধারণ সব বোলাররা ছিলেন, তাই ভারতীয় ক্রিকেট সমর্থকরা দ্বিতীয় ইনিংসে একটা চমৎকার লড়াই দেখার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যদিও লঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামের ক্রিজ ভীষণ স্লো হয়ে গিয়েছিল, বল ঠিকমতো ব্যাটে আসছিল না, ব্যাটিং করা রীতিমতো দুর্বিষহ দেখাচ্ছিল, তবুও ভারতীয় দলে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, সৌরভ গাঙ্গুলির মতো সমস্ত ব্যাটসম্যানরা ছিল। তাই ভারতীয় ক্রিকেট সমর্থকরা পজিটিভ থিঙ্কিং নিয়েই দ্বিতীয় ইনিংস দেখার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বন্ধুরা, সেদিন ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন বীরেন্দ্র সেহবাগ এবং দীনেশ মোঙ্গিয়া। শুরু থেকেই বীরেন্দ্র সেহবাগ এবং দীনেশ মোঙ্গিয়া দুজনেই চাপের মধ্যে ব্যাট করছিলেন, কারণ বল ব্যাটে ঠিকমতো আসছিল না, ঠিকমতো টাইমিং হচ্ছিল না। সেহবাগের আরেক পার্টনার দীনেশ মোঙ্গিয়া সেদিন ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি এবং 3 নম্বর ওভারে 9 বল খেলে কোনো রান না করেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন দীনেশ মোঙ্গিয়া। ভারতীয় ক্রিকেট দল প্রথম উইকেটটি হারালো। বন্ধুরা, শুরু থেকেই লঙ্কান বোলাররা যেভাবে ভারতীয় ব্যাটসম্যানদের উপরে প্রভাব বিস্তার করছিলেন তা দেখে মনে হচ্ছিল এই ম্যাচটি রীতিমতো একটা চিত্তাকর্ষক ফিনিশিংয়ের দিকে এগিয়ে চলেছে। এবার সেহবাগের সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামলেন মাস্টার ব্লাস্টার, দ্য গড অফ ক্রিকেট, সচিন রমেশ তেন্ডুলকর। তবে তেন্ডুলকর মাঠে নামার সঙ্গে সঙ্গেই প্রথম বলে লঙ্কান বোলাররা একটা জোরালো লেগ বিফোর দ্য উইকেটের অ্যাপিল করতে শুরু করে। যদিও আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেন, তবে পরে রিপ্লেতে পরিষ্কার দেখা যায় সচিন প্রথম বলেই আউট ছিলেন। চামিন্ডা ভাস শুরু থেকেই দুর্দান্ত বোলিং করছিলেন, একটার পর একটা গোলা বারুদ তিনি ছুড়ে দিচ্ছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে, এবং সচিন আর সেহবাগ দুজনেই খুব সাবধানে ধৈর্যের সঙ্গে খেলছিলেন চামিন্ডা ভাসকে। 5 ওভার শেষে ভারতীয় দলের স্কোর ছিল 1 উইকেটের বিনিময়ে 17 রান। লঙ্কান বোলাররা তখন রীতিমতো ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে জাঁকিয়ে বসেছেন এবং দাপিয়ে বল করছেন, আর অন্যদিকে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে দর্শকরা শ্রীলঙ্কান জয় দেখার জন্য সেলিব্রেট শুরু করে দিয়েছেন। 7 ওভার শেষে ভারতীয় দলের স্কোর 1 উইকেটের বিনিময়ে 27 রান। লঙ্কান ক্রিকেট দল তখনও অনেকটাই ভালো জায়গাতে, আর ঠিক তখনই প্রবল বৃষ্টিপাত নেমে এলো কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। বন্ধুরা, এমন বৃষ্টিপাত শুরু হলো যেই ম্যাচটি শেষমেশ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারিরা। বন্ধুরা, 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগের দিনটিও এইভাবে বৃষ্টির কারণে বরবাদ হয়ে গিয়েছিল, আর পরের দিন ঠিক একইভাবে বৃষ্টি এসে আবারও ফাইনাল ম্যাচটাকে পণ্ড করে দিয়ে গেল, যার ফলে শেষমেশ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ভারত এবং শ্রীলঙ্কা দুই দলকেই 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করে দিল আইসিসি। যদিও সনৎ জয়সূরিয়া এবং সৌরভ গাঙ্গুলি দুজনেই এই সিদ্ধান্তে অত্যন্ত হতাশ ছিলেন, কারণ দুজনেই ভাবছিলেন খেলা শেষ পর্যন্ত কন্টিনিউ হলে হয়তোবা তাদের দল চ্যাম্পিয়ন হতে পারত। তবে শেষমেশ নিয়তির কাছে, ভাগ্যের কাছে পরাজিত হয়ে দুটি দলকেই যুগ্ম চ্যাম্পিয়নশিপের যুগ্ম শিরোপা মেনে নিতে হলো। বন্ধুরা, 2002 সালের ভারতীয় ক্রিকেটের প্রেক্ষিতে এই শিরোপা, এই চ্যাম্পিয়ন হওয়াটা ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্টই বুস্ট আপ দিয়েছিল। তবে হ্যাঁ, ভারতীয় ক্রিকেট সমর্থকরা আজও এই ম্যাচটিকে মনে রেখেছেন মাঠের মধ্যে দাদা সৌরভ গাঙ্গুলির অসাধারণ ওই দাদাগিরির জন্য। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে ভুল করবেন না কিন্তু।